আজ আমরা এমন এক জাতির কথা বলবো যাদের ইতিহাস প্রায় ৪,০০০ বছরের পুরনো, আর এই গল্পের শুরুটাই হয়েছে জানেন এক বিশাল প্যারাডক্স বা বিরোধাভাস দিয়ে। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? যে কিভাবে হাজার হাজার বছর ধরে এত নির্যাতন সহ্য করার পরেও ইহুদিরা আজ বিশ্বের অন্যতম ক্ষমতাধর একটা জাতিতে পরিণত হল। তো চলুন সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই রহস্যটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। গল্পের একেবারে শুরুতে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখব যে বনি ইসরায়েল নামের এই বিশাল জাতির শুরুটা হয়েছিল কিন্তু মাত্র একটি পরিবার থেকে। এই যে দেখুন তাদের বংশের গোড়াপত্তন, হজরত ইব্রাহিম, তার পুত্র হজরত ইসহাক এবং তারও পুত্র হলেন হজরত ইয়াকুব। এই হজরত ইয়াকুবের কিন্তু আরেকটা নাম ছিল ইসরায়েল, আর ঠিক এই নামটা থেকেই বনি ইসরায়েল কথাটার উৎপত্তি, যার মানে হল ইসরায়েলের সন্তানগণ। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটা হল ইহুদি পরিচয় কিন্তু দুই রকমের হতে পারে। একটা হলো বংশগত, মানে জন্মসূত্রে ইহুদি হওয়া, আর অন্যটা হলো ধর্মীয়, মানে যে কোনো ধর্মের মানুষই চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। এবার আমরা তাদের ইতিহাসের একটা অদ্ভুত প্যাটার্নের দিকে তাকাব। সোর্স বলছে তাদের ইতিহাসে বারবার একটা চক্র ঘুরে ফিরে এসেছে: সমৃদ্ধি, তারপর অবাধ্যতা এবং সবশেষে নির্বাসন। দেখুন, চক্রের প্রথম ধাপটা হল ক্ষমতা আর সম্পদ অর্জন। যেমন ধরুন, হজরত ইউসুফের সময়ে মিশরে তারা বিশাল ক্ষমতা আর প্রতিপত্তি লাভ করেছিল, কিন্তু সোর্সের মতে এই অঢেল সম্পদই একসময় তাদের অহংকারী আর অত্যাচারী বানিয়ে তোলে। আর সেই অবাধ্যতার ফল হয়েছিল ভয়াবহ। মিশরে তারা একসময় ফেরাউনের দাসে পরিণত হয়, আর তাদের ওপর নেমে আসে চরম অত্যাচার। এটাই হলো সেই চক্রের দ্বিতীয় ধাপ, পতন। তবে এই ঘটনা কিন্তু শুধু মিশরেই ঘটেনি। ইতিহাস যদি দেখি তাহলে দেখব ব্যাবিলনীয়, রোমানসহ বিভিন্ন শক্তির হাতে তারা বারবার বিতাড়িত হয়েছে, গণহত্যার শিকার হয়েছে। আর এই সবচেয়ে ভয়াবহ রূপটা আমরা দেখি হিটলারের হলোকস্টের সময়। এই যে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় বিতাড়িত হতে হতে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল, সেটা হলো যে কোনো সমাজে টিকে থাকতে হলে আর নিজেদের প্রভাব ধরে রাখতে হলে দুটো জিনিস লাগবেই: শিক্ষা আর সম্পদ। আচ্ছা, এবার চলুন একটু আধুনিক সময়ের দিকে তাকাই। এখন আমরা সেই আন্দোলনের কথা জানব যা সোর্সের মতে আজকের ইসরায়েল রাষ্ট্র তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই আন্দোলনটার নাম ছিল জায়নবাদ বা জায়নিজম। এর মূল লক্ষ্য একটাই ছিল: সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের জন্য তাদের পূর্বপুরুষদের কথিত প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি ফিলিস্তিনে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এই রাষ্ট্র গঠনের পথটা কিন্তু বেশ পরিকল্পিত ছিল। সোর্সের তথ্য অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে একটা বড়সড় সাহায্য করে চাইম ওয়াইজম্যান, আর তার পুরস্কার হিসাবে তিনি ফিলিস্তিনে ইহুদিদের বসতি গড়ার সুযোগ আদায় করে নেন। ব্যাস, সেখান থেকেই ইসরায়েল রাষ্ট্র গঠনের পথটা খুলে যায়। আর জাতিসংঘের এই ভাগাভাগির পরিকল্পনাটা ছিল মারাত্মক বিতর্কিত। ভাবা যায়, সোর্সের তথ্য বলছে ফিলিস্তিনের মোট জনসংখ্যার খুব সামান্য একটা অংশ, মানে ধরুন প্রায় ৬ লক্ষ ইহুদির জন্য দিয়ে দেওয়া হলো মোট জমির ৪৫%। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে পুরো আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। বেশ, তাহলে একদম শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফিরে যাই। সোর্সের মতে ইহুদিদের এই আধুনিক ক্ষমতার পেছনে মূল কারণ আসলে ৪টি। চলুন এবার সে কারণগুলোই এক এক করে দেখে নিই। এই ৪টি স্তম্ভই নাকি তাদের আজকের এই অবস্থানে আসার পেছনের আসল কারণ। মানে একদিকে ব্যবসা বাণিজ্যে তাদের দক্ষতা, অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব, সাথে আমেরিকার নিরবচ্ছিন্ন সাপোর্ট, আর সবশেষে বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র জায়গার উপর নিয়ন্ত্রণ। এই সব কিছু মিলেই তাদের ক্ষমতার ভিত তৈরি হয়েছে। আমেরিকার সাপোর্টের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। সোর্স বলছে সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল, মানে আমেরিকা ছিল অভিভাবকের মতো আর ইসরায়েলকে তারা সাহায্য করত, এখন নাকি ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখন নাকি ইসরায়েলই আমেরিকার পলিসি কন্ট্রোল করে, ঠিক যেন বাবা ছেলেকে নয়, ছেলে বাবাকে চালাচ্ছে। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর এই পর্যায়ে আমরা সোর্সের করার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী আর বিতর্কিত কিছু দাবির কথা শুনব, যা তাদের চূড়ান্ত লক্ষ্য নিয়ে করা হয়েছে। সোর্সের দাবিটা বেশ চমকে দেওয়ার মতো। তারা বলছে ফিলিস্তিনে যে সংঘাতটা এখনও চলছে সেটার কারণ নাকি জমি নয়, বরং জায়গাটাকে তারা তাদের নতুন নতুন অস্ত্রশস্ত্র পরীক্ষা করার একটা ল্যাব হিসেবে ব্যবহার করছে। আর এটাই হলো সোর্সের করা সবচেয়ে সরাসরি এবং চূড়ান্ত দাবি। তাদের মতে ইহুদিদের আসল লক্ষ্য হল একদিন পুরো বিশ্ব শাসন করা, এবং এই কাজে তাদের সাহায্য করার জন্য তারা তাদের মসিহা বা দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে।
সোর্সের বলা এই ৪,০০০ বছরের ইতিহাসটা শেষ পর্যন্ত বিশ্ব শাসনের একটা পরিকল্পনার দিকেই ইঙ্গিত করে। এখন প্রশ্ন হল, ইতিহাসের এই ধরনের ব্যাখ্যা আজকের দিনের সংঘাত, বিভিন্ন গোষ্ঠীর বিশ্বাস আর ভূরাজনৈতিক বাস্তবতা বুঝতে আমাদের ঠিক কতটা সাহায্য করে? এটা সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়।